বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে এসছেন। আজকে 4 দিন হয়ে যাবে। 25 তারিখে তিনি এসছেন, আমি কথা বলছি আপনাদের সামনে 28 তারিখে। এই সময়টা তারেক রহমানের জন্য কত যে চ্যালেঞ্জের, এবং তারেক রহমানের দিকে বাংলাদেশে অনেকে তাকিয়ে থাকবেন, বিশ্বের অনেকে তাকিয়ে থাকবেন। তাকে কত বুঝে শুনে স্টেপ নিতে হবে। আমরা অনেক সময় বলি, তিনি যে রিসিপশন পেয়েছেন তার দলের থেকে এবং সাধারণ মানুষের থেকে, যে একটা উৎসুক অবস্থা তৈরি করেছেন, তার প্রতি একটা এক্সপেকটেশন বেড়ে গেছে। অতীত সবাই ভুলে গেছেন, অতীত সবাই ভুলে যান, আমরাও চাই অতীত ফিরে না আসুক। ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমান যদি তিনি সফল হন, বাংলাদেশের অতীতের সকল রাজনীতির সফলতা, রাজনীতি ব্যক্তির সফলতাকে ছাপিয়ে যেতে পারেন। আর তিনি যদি একটু স্লিপ করেন, একটু ভুল করেন, তাহলে বাংলাদেশ বিপদে পড়বে, মহাবিপদে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার সামনে এখন বড় শক্তি যদি বলি, সেটা আছে একেবারে এক্সট্রিমিস্টরা, উগ্রপন্থীরা। আওয়ামী লীগ নাই, তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের জায়গা দখল করেছে বাংলাদেশের উগ্রপন্থী অংশ, এবং এই উগ্রপন্থী অংশ তারেক রহমান যদি দমন করতে না পারেন, তাহলে তারাই একদিন তাকে খেয়ে নেবে কিনা, এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যাক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছেন যে দেশ ক্রান্তিকাল পার করছে, আমি খুব একমত, আমি উড়িয়ে দিতে চাই না। বিএনপি মহাসচিব বলছিলেন যে দেশ এখন ক্রান্তিকাল সময় পার করছে, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে, এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশের শক্তি, দেশের ক্ষতি হবে, তাই সবাইকে সতর্ক, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির হত্যার প্রতিবাদে তাদের হামলাকারীদেরকে গ্রেফতারের জন্য হঠাৎ করেই দেশে একেবারে অবরোধ ডেকে একাকার অবস্থা। ওসমান হাদি নিজে নির্বাচন চাইতে, নির্বাচন করতে গিয়েই তিনি প্রাণ দিয়েছেন। আজকে তার মৃত্যুকে যদি, তার মৃত্যু আবেগকে নির্বাচন বানচালের জন্য, নির্বাচনের ক্ষতি করার জন্য লাগানো হয়, তখন কি অবস্থা তৈরি হতে পারে? এবং সেখানে একমাত্র ভরসার জায়গা হচ্ছে বিএনপি। যাক, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই যে ঐক্যের কথা বলছেন, তিনি ঐক্য কার সঙ্গে করবেন? যারা সরাসরি তাকে চ্যালেঞ্জ করে, যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে না, যারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে চায়, যারা এখনো বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে, তাদেরকে নিয়ে তিনি কি চান যে তাদের সঙ্গে ঐক্য করে বিএনপি ক্ষমতায় থেকে ভাগবাটোয়ারা নির্বাচন করে দেশ চালনা করতে থাকবে? এটা সম্ভব? তাহলে তাকে ঐক্য করতে হলে আগে তো তার শত্রু চিহ্নিত করতে হবে। যাক, ঠাকুরগাঁয়ে শহরের মানব কল্যাণ পরিষদ আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য মির্জা ফখরুল বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি, এখন সময় এসছে নতুন দেশ গড়ার। তিনি বলছেন, বিএনপির অঙ্গীকার, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিব না। এটা বিএনপি আওয়ামী লীগ কেউই করে না। তারা দুই দলের পক্ষে কোরআন সুন্নাহর আইনের বাইরে একটা মুসলিম প্রধান দেশে থেকে ক্ষমতায় চালানো খুব সম্ভব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চাই না, কিন্তু আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলামও আছি। সবাই দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মির্জা ফখরুল আরো বলেন, আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে, আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে, ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পড়ে যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচালের চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারা এই সময়ে এসে নির্বাচন বানচাল ভাঙার চেষ্টা করছে, দেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে আমরা স্মরণ করি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান শহীদ ওসমান হাদিকে স্মরণ করি, সবসময় স্মরণ করি আবু সাইদকে, চট্টগ্রামের ওয়াসিমকে, যারা জুলাই 1971 সালে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করি। মির্জা ফখরুল এটা স্মরণ করেন, এটা আমাদের কোনো সন্দেহ নেই, আমরা জানি তারা স্মরণ করেন। কিন্তু তারা যাদের সঙ্গে রাজনীতি করেন, মির্জা ফখরুল সাহেবরা যাদের সঙ্গে রাজনীতি করেন, তারা কোন চোখে দেখে? তারা যে অনেক সময় রাজনীতি করতে করতে এমন কিছু অংশকে গত 30 বছরের ইতিহাস যদি বলে ছাড় দিয়ে দেন, সেটা তো মানুষের দেখা। সেই ক্ষেত্রে শুধু ভোটের রাজনীতি করার জন্য বিএনপি এবার ভুল করবে না, এটাই নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সেই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ খবরে আপনাদেরকে নজর দিই, বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে বা তারেক রহমান দেশে কমফোর্টেবলি নিশ্চিন্তে আছেন, এসবের সঙ্গে কিভাবে যেন কোনো না কোনো ভাবে ভারতের কথাবার্তা চলে আসে। ভারতের একজন সাবেক পররাষ্ট্র
সচিবের আমি একটি কথার বিবৃতি দিব। তার আগে আমি আপনাদেরকে জানাই যে আমাদের সামনে একটি ছোট্ট খবর আছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন। সেখানে বাংলাদেশে হিন্দু দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই খবর নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এবং এই যখন খবরাখবর যে তারেক রহমানের উপরেও ভারত নজর রাখছে, এটা বাস্তবতা যে মানতে হয় যে বাংলাদেশের তীব্র কোনো ভারত বিরোধিতা বিদ্বেষিতা এসব দিয়ে বাংলাদেশকে সহজে আসলে অন্য একটা দেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশের দিকে বা বন্ধুত্বপূর্ণ নজর আশা করাটা একটু বোকামি। আমি আপনাদের বলছিলাম যে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি একসময় খুব নাম করা লোক ছিলেন, তিনি হচ্ছেন যশবন্ত সিনহা। যশবন্ত সিনহাকে আমরা অনেক সময় দেখেছি কংগ্রেস সময়ে এবং ইভেন কি বিজেপি সময়ে আমরা তাকে দেখেছি, শুনেছি তার কর্মকাণ্ড। তার একটা বক্তব্য হচ্ছে ভারত তারেকের উপর ভরসা করবে তা মনে হয় না, যদি না তিনি বদলে যান। মানে তারেক রহমান যদি নিজেকে চেঞ্জ করে থাকেন তাহলে হয়তো ভরসা করবে, যদি না তিনি বদলে যান। অতীত অভিজ্ঞতা বলছে তারেকের সাথে কাজ করা খুবই কঠিন। এটা একটু বিস্তারিত রেফারেন্স আছে। এই যশবন্ত সিনহা তিনি বলছিলেন যে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়াকে তিনি যে দেখেছেন যে সবার আগে বাংলাদেশ, এই শক্তিতে বেগম খালেদা জিয়া খুব স্ট্রিক্ট থাকেন। এবং সেই সময় তারেক রহমানকেও তিনি দেখেছেন সেই মানসিকতার ফলে ভারতের মধ্যে এখানে একটা দুশ্চিন্তা কাজ করেই বলার অপেক্ষা রাখে না। যাক, এই যে বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সাংঘাতিক ট্রানজিশন টাইমে যাচ্ছে, এবং সেই সময় বাংলাদেশের পাশের শক্তিশালী দেশ ভারত, সে কি সহযোগিতার হাত বাড়াবে নাকি বিশৃঙ্খলার হাত বাড়াবে, এসব হিসাবের মুখে আগামী কয়েক মাসই বাংলাদেশের জন্য খুব ক্রিটিক্যাল। এবং আগামীতে যেই দল বাংলাদেশে ক্ষমতায় আসবে তাদের জন্য ফার্স্ট 1-1.5 বছর আরো বেশি সংকটপূর্ণ হয়ে ওঠে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।